সকাল সকাল স্ত্রীর সঙ্গে কিছুটা বাক্য বিনিময় হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক। তারও একটা বিশেষ কারণ ছিল। কারণটি হলো আমার বন্ধু দীপক। আমি অফিস যাচ্ছি, তোমার জন্য খাবার রাখা আছে, তুমি খেয়ে নিও। আমার স্ত্রী রেবা। আমরা একই অফিসে চাকরি করি। অফিসের কলিগ থেকে প্রেম, তারপর বিয়েটা রেজিস্ট্রি করে কোনোরকম মন্দিরে সেরেছিলাম। সামনের 29 তারিখে আমাদের প্রথম বিবাহবার্ষিক। সেই দিন ছোটোখাটো ঘরোয়া একটা রিসেপশনের আয়োজন করেছি। কি করব বলো, আমি না করতে পারলাম না। আমাদের এমনিতেই ঘরের সমস্যা, তুমি সেটা ভালো করেই জানো। তার উপরে তুমি তোমার গ্রামের বন্ধুকে নিয়ে এসে রাখবে কোথায়? একটা কিছুর ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিরে মানুদা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে কর্তাবাবু? আমার ভাইপো দীপককে নাকি তুই তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস? কর্তাবাবু, সে ছোটবেলা থেকে ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলেটাকে। ছেলেটাই বা কোথায় যায় বলুন? শোন মানদা, ওই হতচ্ছাড়াটাকে তুই তোর বাড়ি থেকে বের করে দে, তাহলে তোকে আবার কাজে নেব। কর্তাবাবু, আমার কাজের দরকার নেই। ওই 2-4 বাড়িতে যা কাজ করি তাতেই কোনো রকম দুজনের চলে যাবে। ঠিক আছে, দেখবো আমি কতদিন তোর এই দেমাগ থাকে। এ হলো আমার বন্ধু দীপক, গ্রামের জমিদার বাড়ির ছেলে। দীপকের বাবার অকাল মৃত্যুতে তার জ্যাঠামশাই দীপককে ঠকিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়। দীপকদের বাড়িতে কাজ করত মানদা পিসি, আর আজ মানদা পিসির বাড়িতেই সে আশ্রিত। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। কত বেলা হলো, এখনো ঘুমোচ্ছে। পিসিমা, ডিস্টার্ব করো না তো, একটু ঘুমোতে দাও। কিরে দীপক, আজ নাকি তোর কোথায় যাবার কথা? যা, আমি তো একদমই ভুলে গেছি। আমি পারিনি তাকে বারণ করতে। কি করে বারণ করব বলুন? ছোটবেলায় কতভাবে সে আমায় সাহায্য করেছে, আর আজ একটা কাজের জন্য আমি না করতে পারলাম না। কিরে দীপক, ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হয়নি তো? অসুবিধে আর কি, এ তো গ্রাম নয়। গ্রামে তো কিছু খুঁজে পাওয়া খুবই সহজ, সেই তুলনায় শহর তো একটু কঠিন হবেই। আজ আমি অফিস যাইনি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। অনেক দূর থেকে এসেছিস, নে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা, আমরা যে শুনেছি তুই বিয়ে করেছিস, তোর বউ কোথায়? ও রেবা, রেবা এখনো অফিস থেকে ফেরেনি। তোর বউয়ের নাম বুঝি রেবা? আবার চাকরিও করে? বৌদি, আমি দীপক। আপনার সঙ্গে তো কাল দেখা হয়ে ওঠেনি। আশ্চর্য, আপনি জানেন না কারো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? আমায় ক্ষমা করবেন, সত্যিই আমার ভুল হয়েছে। আমরা গ্রামের মানুষ তো, তাই ওইসব নিয়মকানুন জানি না।
আচ্ছা, সন্দীপ কোথায়? ও তো অফিস চলে গেছে। শুনেছি আপনিও তো চাকরি করেন, আপনার আজ অফিস নেই? আজ আমি অফিসে ছুটি নিয়েছি। বৌদি, বাড়িতে কোনো কাজ থাকলে আমায় বলবেন, বসে বসে সময় কাটে না। সন্দীপ বলেছে তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করে দেবে। জানেন, চাকরিটা আমার খুব দরকার। এইভাবেই কয়েকদিন কেটে গেল, আর রোজ একবার করে দীপক আমায় জিজ্ঞাসা করে, কি রে, কাজের একটা কিছু হলো? আর আমার কাছে একটাই উত্তর, আরে এত সহজে কিছু হয় না, আমি দেখছি, দাঁড়া কয়টা দিন, ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। কিন্তু ব্যবস্থাটা হবে কি করে? এই দুদিনের বাজারে চাকরি কি আর সহজ ব্যাপার? তারই মধ্যে চলে এলো আমাদের প্রথম বৎসরের বিবাহ বার্ষিকী। যাক, লোক নেমন্তন্ন শেষ, এবার শুধু কেনাকাটাটাই বাকি। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? তোমরা পুরুষ মানুষ কি বুঝবে, মহিলাদের রেডি হতে একটু সময় লাগে। তা তো বটেই, সৌন্দর্য হচ্ছে নারীর সম্পদ, সেটাকে তো বজায় রাখতে হবে। বেশি বকো না তো, যাও তুমি, আমি রেডি হচ্ছি। এই শুনছো, দীপককেও নিয়ে যাই সঙ্গে করে। তোমার ওই বন্ধুটিকে আমি একদম সহ্য করতে পারি না। কেন, কি হয়েছে? আমার জীবনে সাফল্যের পিছনে ওই মানুষটাই, কিন্তু দুঃখের বিষয় আমি ওর জন্য কিছু করে উঠতে পারিনি। কয়েক জায়গায় বলে রেখেছি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বুঝতে পারছি ও থাকাতে তোমার একটু অসুবিধা হয়। থাক থাক, অত জ্ঞান দিতে হবে না। তোমার বন্ধুটিকে নিয়ে চলো। তোমরা যতটা খারাপ আমায় ভাবো, আমি কিন্তু ততটা খারাপ নই। না না, তোমায় খারাপ ভাববো কেন? তুমি তো আমার জীবনের প্রেরণা। বাহ, তোমার দেখছি আজকাল খুব কবি কবি ভাব ধরেছে। ওই দেখ, বৌদির ফিগারখানা দেখ। অসভ্য কোথাকারের। ও বৌদি, একটু অসভ্যতামি হবে নাকি? ওহ, কি মাল রে! তুমি চুপ করে আছো? ছাড়ো এসব, বাড়ি চলো, এদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। দাদা তো ভদ্রলোক, এখনই লেজ গুটিয়ে পালাবে গো। তুমি একটা কাপুরুষ। তুমি কি বলতে চাইছো? আমি ওই গুন্ডা বদমাশগুলোর সঙ্গে হাতাহাতি করব? কেন, ওরা যখন তোমার বউকে টোন টিটকারি মারছিল তখন তুমি প্রতিবাদ করলে না কেন? দেখো, লোকগুলো বদমাশ ছিল, ওদের সঙ্গে ঝামেলা করতে গেলে আমাদেরই ক্ষতি হতো। পরিষ্কার কথায় বলো, তোমার কাছে তোমার বউয়ের কোনো সম্মান নেই। আমাদের স্বামী স্ত্রীর কথা কাটাকাটির মধ্যে আমরা দীপকের কথা একদম ভুলেই গেছি। পরের দিন সকালবেলায় খেয়াল হলো দীপক কোথায়। দীপক তো কাল রাতে ফেরেনি। এই শুনছো, দীপককে না দেখছি না। আরে বাবা, তুমি দীপক টিপক ছাড়ো, যেখানেই যাক চলে আসবে, সে তো আর ছোট নয়। না, কাল রাত থেকে কিন্তু ফেরেনি। তুমি আমায় জ্বালিও না তো, সন্ধেবেলায় সব গেস্টরা আসবে, হাতে কত কাজ। ওয়েলকাম। আপনাদের বিবাহিত জীবন যেন খুব ভালো কাটে।
এখানে একটা শাড়ি আছে, আমি নিজে পছন্দ করে এনেছি, ভালো লাগলে পরবেন। এই দীপক, কাল রাত থেকে তুই কোথায় ছিলি? আর তোর মাথায় এটা কি হয়েছে? ও কিছু না, সামান্য চোট। না না, তুই নিশ্চয়ই কিছু লুকাচ্ছিস। না রে, কাল রাতে বাড়ি ফেরার পথে ওই মোড়ের মাথায় কিছু বকাটে ছেলেরা বৌদিকে আজে বাজে কথা বলছিল, তাদের একটু শায়েস্তা করেছি, একদম সোজা হসপিটালে পৌঁছে দিয়েছি। তাদের সঙ্গে মারপিট করতে গিয়ে আমারও একটু লেগে গেল। বলিস কি? রাত হয়ে গেছে, এখন আমি আসি। আসি মানে? কোথায় যাবি? আজ সারাদিন একটু কাজের খোঁজে বেরিয়েছিলাম, আর বাবার এক বন্ধুর সাথে দেখা, একটা কাজও ঠিক করে দিল, থাকারও ব্যবস্থা করে দিল। আসি বৌদি, এই কটা দিন আপনাদের অনেক কষ্ট দিয়েছি। ছি, যেই মানুষটাকে কখনো সহ্য করতে পারতাম না, সেই মানুষটাই আজ আমার সম্মানের জন্য লড়ে গেল। আমরা মেয়েরা অনেক সময় পুরুষদের বাহ্যিক রূপ দেখেই বিচার করি, কিন্তু সত্যি বলতে এই সমাজে অনেক পুরুষ আছে যাদের হয়তো রূপ নেই, কিন্তু হৃদয়টা খুব সুন্দর। তাদেরকেই বলা হয় এই সমাজের নীরব নায়ক।